গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণতি অফিসিয়াল। আমি প্রণতি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজ কিন্তু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখো একেবারে রেডি হয়েই ভিডিওটা শুরু করেছিলাম। আসলে আমি ভাবলাম সবাই একসাথে হই, তারপরেই ভিডিওটা শুরু করব। আর এই যে এখন কিন্তু সবাই একসাথে হয়েছি আর ভিডিওটাও শুরু করে দিয়েছি। আর এই যে আমার কাকি যে কিন্তু রেডি হয়ে চলে এসেছে, আর এই যে এখানে কিন্তু সবাই এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আমরা কিন্তু আজকে সবাই মিলে প্রচুর এনজয় করব। তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো, তার আগে কিন্তু তোমরা ভিডিওটা পুরো দেখো। আর এই যে এটাই কিন্তু দুর্গাপুর ব্যারেজ। তো এখন কিন্তু আমরা ব্যারেজ দিয়ে চলে যাচ্ছিলাম, ভাবলাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এখানে দেখো আমার দিদিকে দেখে একেবারে মনে হচ্ছে না যে ও কাশ্মীরে চলে এসেছে। আর আমার দিদির এই রূপ দেখে সবাই কিন্তু প্রচুর হাসাহাসি করছিলাম। আর আমরা যখনই গাড়িতে সবাই মিলে যাই, আমরা কিন্তু প্রচুর এনজয় করতে করতে যাই। আর এই যে এটা কিন্তু একটা জঙ্গল, আর এই জঙ্গল দিয়ে যখন পেরোচ্ছিলাম মনে মনে ভয় লাগছিল। আর অনেক কিন্তু ডাকাতের গল্পও শুনতে শুনতে যাচ্ছিলাম, যেটা আমার কাকেই বলছিল। বাট এই এত সুন্দর রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলবো না বা নেমে ফটো তুলবো না, সেটা তো হতেই পারে না। আর আমাদের এখানে সবাই কিন্তু সেলফি কুইন, মানে আমার দিদি বোন সবাই কিন্তু ফটো তুলতে খুব ভালোবাসে। যদিও এদের মধ্যে কিন্তু আমিও পড়ি, আমিও কিন্তু ফটো তুলতে ভিডিও বানাতে খুব ভালোবাসি। আর এখানে না পাপা জুতো পরেছিল না, তাই বলছিল যে ওকে তুই কোলে নিয়ে একটু দাঁড়া। আর ও তো কিছুতেই কোলে থাকবে না, ও কোল থেকে নেমে যাচ্ছে। তো ওকে আমি বললাম যে একটু দাঁড়াও শোনা, তুমি কেন এরকম ডিস্টার্ব করছো, তুমি একটু দাঁড়াও, তোমারও ফটো তোলা হবে ওখানে গিয়ে। তারপরে কিন্তু ওখানে আমরা দাঁড়িয়ে প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি। আর এই যে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে এখন কিন্তু চলে যাচ্ছি। আর আমার তো গ্রাম খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর জানো তো এই গাড়ির মধ্যে অনেকটা টাইম থাকার জন্য আমার কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আমি যার জন্য এসে কিন্তু কোনো রকম ফটো ভিডিও করতে পারিনি, যা টুকটাক করেছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটা না সেরকমভাবে ভালো হয়নি, যেটা আমি বাড়িতে এসে দেখলাম। আর এখানে দেখো আমার অবস্থাটা দেখে হয়তো বুঝতে পারছো যে আমার শরীরটা অনেকটা ক্লান্ত লাগছে। আর প্রথমেই কিন্তু এই যে এখানে চলে এসেছিলাম, আর এটার নাম কি আমি না প্রতিটা মন্দিরের নাম ভুলে গিয়েছি, তার জন্য কিন্তু তোমাদেরকে বলতে পারছি না। তোমরা জানলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এখানে এসে না আমি একটা সাইডে প্রথমে বসেছিলাম, তো জামাইবাবু বললো যে তুমি বসে আছো কেন, ঘুরতে এসেছো, ঘোরো, একটু হেঁটে হেঁটে দেখো। তাই জন্য কিন্তু এই চারিপাশটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম। আর তারপরও কিন্তু আমি একটা সাইডে গিয়ে বসে পড়েছিলাম। আর তারপরে কিন্তু সবাই বললো যে তোর কী হয়েছে, তো আমি বললাম আমার শরীরটা একদম ভালো লাগছে না, ওই গাড়িতে করে যদি আমাকে এরপরে যেতে হয় আমি কিন্তু আর যেতে পারবো না। তাই জন্য জামাইবাবু কিন্তু এখানে আবার এসে একটা টোটো করে নিল, মানে একটা নয় দুটো টোটো করেছে। যেহেতু আমাদের লোক অনেকজন বেশি, তাই জন্য একটা টোটোতে হবে না, তাই জন্য কিন্তু এখানে দুটো টোটো করা হয়েছে। আর এখানে আমি এরকমভাবে ভিডিও করছিলাম জন্য এখানে রণদা আবার আমার ফোনটা নিয়ে বলছে দাও, আমি ভালোভাবেই ভিডিও করে দিচ্ছি। তো এই টোটোতে বসেছিলাম আমি, মা, কাকি, দিদি আর আমার আর একটা দিদি। আর এই টোটোতে বসেছিল ভাই, বোন, দিদি, পাপা আর জামাইবাবু। আর যে রণদা ছিল সেও কিন্তু আমাদের টোটোতেই বসবে, সামনে বসবে। সত্যি কথা বলতে এখান থেকে যদি আমাকে 4 চাকায় করে যেতে হতো তো আমি কিন্তু একেবারে পারতাম না, মানে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল। যখনই শুনলাম যে না টোটো করা হচ্ছে, তখন যেন নিজের মধ্যে আর একটা জান ফিরে পেলাম, মানে এরকম হচ্ছে ব্যাপার। আর এই যে এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এই যে এখানে, এটাকে আই থিঙ্ক কামান্ডো এরকম কিছু একটা বলছিল, আমি না সব নামগুলো গুলিয়ে ফেলেছি, ভুল হলে তোমরা কিন্তু আমাকে জানাবে। প্রথমেই কিন্তু আমি চলে এসেছিলাম, আর এই যে এরপরে কিন্তু আমাদের গোটা টিম চলে আসছে এটা দেখার জন্য। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, আমি বললাম যে না বাইরে দাঁড়াবো না, আমি একটু ভেতরে গিয়ে দাঁড়াই। এরপরে তোমাদেরকে বলি যে আমরা হঠাৎ করে কোথায় এলাম আর কে কে এলাম সেটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো আর জেনেই গেছো। আসলে আমরা না কালকে রাতে নয়, কালকে দুপুরবেলায় ভাবছিলাম যে চলো কোথাও পিকনিকে যাওয়া যাক বা ঘুরতে যাওয়া যাক। তো তখনই আমরা ঠিক করলাম, মানে আমরা নয় আমার অপর্ণাদি ঠিক করলো যে বিষ্ণুপুর ঘুরতে যাব, বিষ্ণুপুরে নাকি অনেক কিছু দেখার আছে। সেটা শুনে কিন্তু জামাইবাবু বলল ঠিক আছে তাহলে চলো আমরা সবাই মিলে যাই বিষ্ণুপুরই ঘুরে আসি। আর দেখো আজ কিন্তু আমরা বিষ্ণুপুর চলেও এসেছি। এরকমভাবে আমরা কিন্তু হঠাৎ কোথাও যাই না, মানে 2-4 দিন আগে থেকে প্ল্যানিং করা হয়। বাট এবারই প্রথম হলো যে একদিন প্ল্যানিং করে পরের দিনই বেরিয়ে পড়েছি। প্রথমে কিন্তু আমরা প্ল্যানিং করেছিলাম আমাদের পাশে একটা ছোট্ট পার্ক আছে, তো ওই পার্কে গিয়ে পিকনিক করব। তো দিদি বলছে পিকনিক তো যখন তখনই করা যাবে, বাট ঘুরতে কিন্তু
আমাদের চট করে যাওয়া হয় না। তাহলে চলো আগে ঘুরে নিই, তারপরে পিকনিক করব। যদিও পিকনিকটা আমরা অবশ্যই করব আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে কিন্তু আমরা আবারও চলে এসেছিলাম আরও আর একটা মন্দির। আর এখানের একটা তোমাদেরকে সিস্টেম বলি, আমরা প্রথমে যে মন্দিরে গিয়ে টিকিট কেটেছিলাম ওই একটা টিকিটেই কিন্তু আমরা প্রায় অনেকগুলো মন্দির ঘুরতে পেরেছি। মানে একবার টিকিট কাটলেই নাকি হয়, আর টিকিট কাটতে হয় না। তো এই ব্যাপারটা আমার একটু অন্যরকম লাগলো, বেশ ভালোও লাগলো যে একটা টিকিটে অনেকগুলো মন্দির ঘোরা যায়। যদিও সব জায়গায় কিন্তু ওই টিকিটগুলো লাগেনি, কোনো কোনো মন্দিরে লেগেছে। তারপরে এখানে কিছুক্ষণ থাকার পরে বাইরে চলে এসেছি। আর প্রতিটা মন্দিরের বাইরে কিন্তু ছোট্ট করে মেলার মতো বসেছে অনেক জিনিসপত্র নিয়ে। আর এখানে না অনেক সুন্দর সুন্দর জিনিস, মানে যেগুলো মাটির তৈরি, আমার বেশ ভালো লাগছিল। কিছু জিনিস আমি কিনেও নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। এই যে এরপরও কিন্তু আমরা আবারও আর একটা মন্দিরে চলে এসেছিলাম। আর এই মন্দিরটাতে কিন্তু টিকিট দেখাতে হয়েছিল। আর জানো তো, আমার না মনে হচ্ছিল প্রতিটা মন্দিরের যেন একই ডিজাইন, একই রকমের। আর এখানের মন্দিরগুলোর যে ডিজাইন ছিল সেটা একেবারে অন্য রকম, মানে নিখুঁত ডিজাইন। এত সুন্দর সুন্দর রাধা কৃষ্ণ, মানে এরকম এরকম ডিজাইন ছিল যেগুলো আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি। আর এখানে তো আমার পাপা এত জ্বালাচ্ছিল, এত দৌড়াচ্ছিল, ওর পিছনে দৌড়াতে দৌড়াতেই সময় লেগে যাচ্ছিল। আর এবার কেন জানি না আমার ঘুরতে গিয়ে শরীরটা যেন একটু বেশি খারাপ লাগছিল, মানে কোনো কিছুই ভালো লাগছিল না। কেউ এসে যদি আমাকে কিছু জিজ্ঞেস করছিল তাও যেন কেমন মনে হচ্ছিল যে, মানে মনে হচ্ছিল যে আমি বাড়ি যেতে পারলে বাঁচি, এরকম একটা সিচুয়েশনের মধ্যেই পড়েছিলাম। আর মনে হচ্ছিল যে একাই থাকি, আমি একাই এক সাইডে এসে বসেছিলাম ম্যাক্সিমাম জায়গায় গিয়ে। সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখছিল, আর আমি কিন্তু সেরকমভাবে ঘুরে ঘুরে দেখিও নি, আর সেরকমভাবে ফটোও তুলিনি, খুব কম ফটো তুলেছি। আর এখানে দেখো আমার পাপার দুষ্টুমিগুলো আমি কিছু কিছু ভিডিও করেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে আসার পর কিন্তু আমার প্রচুর গরম লাগছিল, কেন জানি না, মানে এত গরম লাগছিল এই রোদের মধ্যে, আমি প্রচুর ঘেমেও গেছিলাম। আর জানো তো, এই চারিপাশটায় কিন্তু একটা ছোট্ট পার্কের মতো, যে পার্কটা এখনো ওপেন করেনি, মানে পরিষ্কার করছিল। আমরা যখন গেলাম তখন দেখলাম যে পরিষ্কার করছে। আর এখানে না আমি এক সাইডে এসে বসেছিলাম, মা বলছে যে এখানে বসে আছিস কেন, ওইদিকে যা, গিয়ে দেখ পিছনে কত সুন্দর রান্নাঘর, কুয়ো, বাথরুম এগুলো আছে, সেগুলো দেখে আয়গা আর তুই ভিডিও করে আয়গা। তাই কিন্তু আমি আবার এলাম। আর জানো তো, কোনোটা আদি বাড়ি ছিল, কোনোটা মন্দির ছিল, কোনটা কি আমি সেরকমভাবে জানি না, তাই কিন্তু তোমাদেরকে বলতে পারলাম না। আর এই সাইডেই কিন্তু একটা ছিল ছোট্ট তুলসী মন্দির, যেখানে ছিল একটা বড় তুলসী গাছ, মানে এটা নাকি অনেক বছর পুরনো তুলসী গাছ। এই যে আমার এই সাইডে দেখতে পাচ্ছ, এটাই ছিল। তারপরে এই যে এটা নাকি একটা কোনো গেট ছিল, কি গেট ছিল আমি ঠিক জানি না, মানে টুকটাক যেগুলো আমি শুনতে পেয়েছি সেগুলোই কিন্তু তোমাদেরকে বলছি। আর আমরা যেই টোটোটাতে চেপেছিলাম সেই কাকুটা না আমাদের সাথে সেরকমভাবে গল্প করে করে বলছিল না, বাট আমার যে ভাই বোনরা যেই টোটোতে গেছিলো সেই টোটোর যে কাকু ছিল ওদেরকে নাকি অনেক গল্প করে করে শুনিয়েছে, প্রতিটা জায়গায় গেছে, প্রতিটা জায়গা কেন কিভাবে তৈরি হয়েছে, কেন হয়েছে, এগুলো প্রতিটা জিনিস বলছিল। আর এই যে এরপরে চলে এসেছিলাম, এই যে এটা ছিল পাথরের রথ, এখানে নাকি প্রতি বছর রথে পুজো করা হয়। এই কাকুটা আবার এখানে এসে আমাদেরকে বললো, জানো এই রথটা কিন্তু প্রতি বছর পুজো করা হয়। আর রথ দেখে নেওয়ার পর কিন্তু চলে এসেছিলাম এই যে এই মন্দিরটাতে। আর এই মন্দিরটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদেরও কি প্রতিটা মন্দির একরকম লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বাট প্রতিটা মন্দিরের ডিজাইন এক, বাট মন্দিরগুলো কিন্তু আলাদা, মানে একই রকম কাজ করা হয়েছে। আগেকার যুগের নাকি এরকমই হতো। আর এই মন্দিরটার ভেতরে কিন্তু ঠাকুরও ছিল, রাধাকৃষ্ণ ঠাকুর। তো এই যে এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একেবারে সমস্ত কিছু দেখে বনলতা রিসর্ট, মানে ওই যে গাড়িতে চাপতে হয়েছিল, আর গাড়িতে চাপার পর আমার অবস্থা একেবারে ভালো ছিল না। আর বনলতা রিসর্টে আসার পর মুখ হাত পায়ে জল নেওয়ার পর একটু ফ্রেশ লাগছিল। আমরা কিন্তু বাড়ি থেকেই প্ল্যান করে গিয়েছিলাম যে প্রথমে বিষ্ণুপুরটা ঘুরবো, তারপরে যাব বনলতা রিসর্টে, মানে দুপুরের লাঞ্চটা করব কিন্তু আমরা বনলতাতে। আর আমাদের না আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, বাট তাও এসেছি তো এটাই অনেক। আর এখানে এসে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ, মানে প্রতিটা জিনিস আমার বেশ ভালো লেগেছে। আর বেশ একটা শান্ত পরিবেশ, আর হাইওয়ের পাশে। আমার তো মানে মনে হচ্ছে যে আমি আবারও যাব। তো এই যে এরপরে কিন্তু আমরা খাবার খেতে বসে পড়েছি। প্রথমে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখলাম, মানে দুটোই ব্যবস্থা আছে, তুমি ভেতরে গিয়েও খেতে পারো, আবার বাইরে খোলা মেলাতেও বসেও খেতে পারো। প্রথমে আমরা ভিতরে গিয়েছিলাম, বাট ভিতরে গিয়ে দেখলাম প্রচুর ক্রাউড ছিল, তাই জন্য কিন্তু আমরা বাইরে চলে এসেছি। আর বাইরে কিন্তু বসে খেতে বেশ ভালোই লাগছিল। প্রথমে কিন্তু জায়াবু এই যে গেল, গিয়ে আমাদের থালি অর্ডার দিয়ে এসেছিলো। আর এটা কিন্তু ছিল নিরামিষ থালি। প্রথমে আমরা নিরামিষ থালি নিয়েছিলাম, আর তার সাথে কী কী ছিল সেটা বলে দিই। এখানে ছিল ভাত, আলু পোস্ত, আর একটা শুক্তো, তার সাথে লেবু, আর এই যে এই স্যালাডটা আমরা অর্ডার করেছিলাম।
আর এই যে এখানে কিন্তু 2 রকমের আমরা মাংস নিয়েছিলাম, একটা ছিল মুরগির মাংস, একটা ছিল হাঁসের মাংস। এই যে ইনি খাবে হাঁসের মাংস, আর আমিও কিন্তু হাঁসের মাংসটা একটু টেস্ট করে দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। মানে একদম মনে হচ্ছিল বাড়ির খাবার, মানে বাড়ির খাবার যে ঝাল এরকম থাকে, তো আমার ওরকমই মনে হয়েছিল। আর এখানে কিন্তু আমি সবাইকে স্যালাড দিয়ে দিচ্ছিলাম। আসলে স্যালাডটা না কেউ নিয়ে নিচ্ছিল না, তো আমি বললাম যে দাঁড়া আমি সবাইকে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সবাইকে আমি স্যালাড দিয়ে দিলাম, আর আমিও কিন্তু নিয়ে নিয়েছিলাম। তারপরে সবাইকে আমি বলছিলাম এরপরে যার যার স্যালাড লাগবে তারা কিন্তু সবাই প্লেট থেকে তুলে তুলে নেবে। আর এখানে কিন্তু সবাই আমাদের নিজেদের ছিলাম, কেউ কারোর ওপর দেখে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার ছিল না। তো ওটাই আমি বলছিলাম, কেউ লজ্জা পেয়ে খাবে না, যার যা লাগবে সব কিছুই নিয়ে নেবে। এই যে এদিকে কিন্তু সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এরপর আমি বললাম যে এই স্যালাডের প্লেটটা এবার এই সাইডে করে দিচ্ছি, যার যা লাগবে নিয়ে নেবে। এই যে এরপরে কিন্তু আমাদের খাবার দাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে জানো তো এত সুন্দর সুন্দর ফুল ছিল। প্রথমে তোমাদেরকে দেখাই, এই যে এই মেরিগোল্ড ফুল যেটা ছিল এত বড়, মানে একটা রোজের থেকেও বড়। আর আমি কিন্তু এই প্রথমবার এত বড় মেরিগোল্ড দেখলাম। আমার দিদি বলছে এটা কি অরিজিনাল, ও আবার একটু গন্ধ শুকে দেখলো যে হ্যাঁ এটা অরিজিনাল কিনা। আর এখানে এত সুন্দর এই মেরিগোল্ডে একটা স্মেল ছিল, সেটা একদম অরিজিনাল যে মেরিগোল্ড ছিল তো তার থেকেও বেশি স্মেল ছিল, যেহেতু ফুলটা অনেক বড়। আর এর সাইড দিয়ে গেলেই কিন্তু একটা স্মেল পাওয়া যাচ্ছিল যে মেরিগোল্ড ফুলের। আর এটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশের মধ্যে, আর এখানে এসে কিন্তু থাকাও যায়। বাট আমরা যেহেতু আগের থেকে কোনো প্ল্যানিং করে আসিনি থাকবো বলে, তার জন্য কিন্তু এবার থাকা হলো না। বাট অন্যবার আসলে আমি অবশ্যই থাকবো। আর এই পুকুরটাতে না অনেক বড় বড় মাছ ছিল। আর ওই যে রাজহাঁস দেখতে পাচ্ছ, ওই রাজহাঁসের পেছনেই কিন্তু ছিল বড় বড় উট পাখি, যে ভিডিওটা কিন্তু একদম আসেনি, আমি অনেকটা দূরে ছিলাম তার জন্য। এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একদম যেখানে ফুল চাষ করা হয়েছিল, তো সেই জায়গায় যেই দিকে তাকাবে সেই দিকেই কিন্তু ফুল আর ফুল। আমরা তো প্রথমে ভাবছিলাম এটা হয়তো নার্সারি, বাট পরে আমি এখনও জানি না যে এটা নার্সারি না এটা এখানকার ফুল। বাট আমার কিন্তু প্রথমে দেখে মনে হচ্ছিল এটা নার্সারি, কারণ নার্সারিতে যেরকম এক রকমের গাছ অনেকগুলো থাকে, এখানেও কিন্তু সেম ছিল। বাট এটা হয়তো এখানেই অন্য জায়গায় লাগানো হবে, আমি ঠিক জানি না। তো দিদি বলছিল যে এখানে ফুল বিক্রি করবে নাকি, সেটার জন্য ও কিন্তু প্রথমে একটু খোঁজ করছিল যে এখানে ফুলের চারাগুলো বিক্রি হবে কিনা। বাট আমরা যেহেতু জানি না তাই জন্যই কিন্তু আর কেনা হয়নি। আর এই যে সবশেষে বাড়ি যাওয়ার সময় মা এখানে আমাকে ডেকে দেখালো যে দেখ এখানে কত সুন্দর ঢেকি করে চাল কোটা হচ্ছে, আর ইনস্ট্যান্ট এখানে কিন্তু পিঠেও বানিয়ে দেওয়া হয়, তুমি যেই পিঠে খেতে চাইবে সেটাই নাকি বানিয়ে দেওয়া হয়। বাট আমরা যেহেতু ভাত খেয়েছিলাম তাই জন্য কিন্তু আর পিঠে খাওয়া হয়নি। তো চলো এরপরে আমরা বাড়ি চলে যাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।